অ্যাকাউন্টস মেন্টরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সমন্বয়। তোমাদের আর্থিক বিবরণী অধ্যায় থেকে যে দুইটি সৃজনশীল আসবে তার নিচে কিন্তু অনেকগুলো সমন্বয় থাকে। তো আজকে আমরা তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি কিভাবে এই সমন্বয়গুলো বিশদ আয় বিবরণীতে অথবা আর্থিক অবস্থার বিবরণীতে বসাতে হবে, কিভাবে সমন্বয়গুলো নিয়ে কাজ করতে হবে সেগুলো আজকে আমরা দেখব। তো সেই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই তোমাদের আছে ইজারার সম্পত্তি। ইজারার সম্পত্তি নিয়ে তোমাদের প্রশ্নে একটা সমন্বয় থাকতে পারে। তো তোমাদের রেওমিলে থাকতে পারে যে ইজারার সম্পত্তি 40,000 টাকা, আর পাশে যেভাবে ব্যাকেটে লিখতে পারে যে 1/7/2024 10 বছরের জন্য। ঠিক আছে, এখন তোমরা প্রথমেই দেখবে প্রশ্নের শুরুতে যে তোমাদের কোন সালটা দেওয়া আছে, মানে কোন সালের বা কোন হিসাবকালে তোমরা অঙ্ক করতেছো। হিসাবকালটা প্রথমে তোমাকে নিশ্চিত হতে হবে যে তোমরা কোন হিসাবকালের অঙ্ক করতেছো। এই জন্য প্রশ্নের শুরুতে প্রথমে সালটা দেখতে হবে। এখন ইজারার সম্পত্তি যেহেতু এখানে আছে, তাহলে তোমাদের ইজারার সম্পত্তির অবলোকনটা তোমাদের বিশদ আয় বিবরণীতে লিখতে হবে। ইজারার সম্পত্তির অবলোকনটা তোমাদের বিশদ আয় বিবরণীর পরিচালন খরচের মধ্যে লিখতে হবে। এখন ইজারার সম্পত্তির অবলোকনটা আমরা কিভাবে বের করব? এখন এখানে এই যে 40,000 টাকা, এই 40,000 টাকার যে ইজারার সম্পত্তি, এটা 10 বছরের জন্য। এখন আমরা যদি চলতি বছরের যে অবলোকনটা, আমরা তো বিশদ আয় বিবরণীতে চলতি বছরের অবলোকনটা বের করব। এখন চলতি বছর মানে 1 বছরের। এখন চলতি বছরের যদি অবলোকন বের করতে চাই, তাহলে আমি এখানে 40,000 টাকা ইজারা সম্পত্তি 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের কি বের হবে? 1 বছরের অবলোকনটা বের হবে। কিন্তু এখানে আমরা কি 1 বছরের অবলোকনটা লিখবো না? এখানে আমরা কেন 1 বছরেরটা লিখবো না? কারণ আমাদের ইজারা সম্পত্তিটা আমরা ক্রয় করছি 1/7/2024, অর্থাৎ আমরা 1/7/2024 যেহেতু ক্রয় করছি, তাহলে আমরা এই ইজারা সম্পত্তিটা ব্যবহার করছি কত মাস? আমরা কিন্তু 1 বছর ইজারা সম্পত্তিটা ব্যবহার করিনি, আমরা ব্যবহার করছি 6 মাস। যেহেতু এখানে 1/7/2024 মানে জুলাইয়ের 1 তারিখে, তাহলে আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে যদি হিসাব করি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ আমরা 6 মাসের এই ইজারা সম্পত্তি ব্যবহার করছি। তাহলে আমরা 6 মাসের অবলোকন বিয়োগ করব। 40,000 কে 10 দিয়ে ভাগ করার পর আমাদের এই যে 4,000 বের হয়েছে, 4,000টা কিন্তু আমাদের 1 বছরের, কিন্তু আমাদের ইজারা সম্পত্তি 2024-এ। ঠিক আছে, যে হিসাবকাল, এখানে তো আমরা মাত্র 6 মাস ব্যবহার করছি, আমরা তো 1 বছর ব্যবহার করিনি। তাহলে আমাদের অবলোকনটা কত হবে? অবলোকন 6 মাসের অবলোকন বের করতে হবে। গুণ করব 6 দিয়ে, ভাগ করব 12 দিয়ে, যেহেতু আমরা 6 মাস ব্যবহার করছি। ঠিক আছে, এভাবে করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের আসবে 2,000 টাকা। এই 2,000 টাকা চলতি বছর, মানে 2024-এর এই চলতি বছরের অবলোকন। তাহলে এই যে বিশদ আয় বিবরণীতে আমরা পরিচালন খরচ লিখি, ইজারা সম্পত্তির অবলোকন লিখবো 2,000 টাকা। আর আর্থিক অবস্থার বিবরণীতে এই যে স্থায়ী সম্পদ, সেখানে ইজারা সম্পত্তি আমাদের লিখবো 40,000, ইজারা সম্পত্তি একটা স্থায়ী সম্পদ, আর সেখান থেকে আমরা অবলোকনটা বিয়োগ, অবলোকন আমরা বের করছি কত? 2,000 টাকা। সেই 2,000 টাকা বিয়োগ করব, তাহলে আমাদের আসবে 38,000 টাকা। এখন এটা ছিল এক ধরনের। এখন আমরা আরেকটা দেখবো, সেটা ইজারা সম্পত্তি। এটাও সেম লেখা, ইজারা সম্পত্তি ধরলাম 38,000 টাকা, এবং এখানেও দেওয়া আছে 1/7/2024 10 বছরের জন্য। কিন্তু এখানে বলা আছে হিসাবকাল 2025। এখন তাহলে আমরা 2025-এর অঙ্ক করতেছি, কিন্তু আমাদের ইজারা সম্পত্তিটা আমরা ক্রয় করছি 1/7/2024-এ। যেহেতু 1/7/2024 মানে জুলাইয়ের 1 তারিখে, আমরা 24 সালের জুলাইয়ের 1 তারিখে যেহেতু আমরা ইজারা সম্পত্তিটা ক্রয় করছি, 2024-এ কিন্তু 6 মাস ব্যবহার করে ফেলছি। তাহলে আমাদের 10 বছর কিন্তু এখন আর নেই। ইজারা সম্পত্তি যদি আমাদের 38,000 হয়, সেটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের চলতি বছর এটা বের হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এটা আমরা 2024-এ ক্রয় করছি, আমরা করতেছি 2025-এর অঙ্ক, কিন্তু ক্রয় করছিলাম 2024-এর জুলাইয়ের 1 তারিখে। তাহলে আমাদের ওখানে 6 মাস বাদ দিতে হবে। 10 বছর থেকে যদি 6 মাস বাদ দিই, তাহলে আমাদের থাকবে 9.5 বছর। তাহলে আমরা ইজারা সম্পত্তি যদি 38,000 হয় এবং 9.5 বছর, হ্যাঁ, এই বছরটা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে চলতি বছরের যে অবলোকন সেটা বের হবে। ঠিক আছে, সেজন্য আমাদের এই জন্য প্রথমে আমি বলছিলাম যে হিসাবকালটা প্রথমে খেয়াল করতে হবে, যে আমাদের এখানে কি হিসাবকাল দেওয়া আছে এবং আমরা কোন সালের অঙ্ক করতেছি, এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। এখানে আমরা বিশদ আয় বিবরণীতে এখানেও পরিচালন খরচ দেখে ইজারা সম্পত্তির অবলোকন বের করছি কত? 4,000 টাকা। 4,000 টাকা লিখবো। আর আর্থিক অবস্থার বিবরণীতে
স্থায়ী সম্পদ ইজারা সম্পত্তি লিখে ইজারা সম্পত্তি 38,000, সেখান থেকে আমরা অবলম্বন বিয়োগ করবো 4,000, তাহলে আমাদের 34,000 থাকবে। তো এটা ছিল ইজারা সম্পত্তি নিয়ে। এখন আমরা দেখবো হচ্ছে আরেকটি সমন্বয়। এখানে হচ্ছে দেওয়া আছে যে এটা আমাদের সমন্বয় দেওয়া থাকবে যে 1/7/2024 যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে 20,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। অর্থাৎ আমি যন্ত্রপাতি ক্রয় করছি কিন্তু সেটা হিসাবভুক্ত করিনি, অর্থাৎ আমাদের যে যন্ত্রপাতি হিসাব, সে যন্ত্রপাতি হিসাবের সাথে কি করিনি, যোগ করিনি, তাহলে হিসাবভুক্ত হয়নি বা মানে ওই যন্ত্রপাতি হিসাবের সাথে আমি ওটাকে হিসাবভুক্ত করা হয়নি বা যোগ করা হয়নি। এখন তারপরে মূল্য পরিশোধ করা হয়নি, অর্থাৎ যন্ত্রপাতি যে আমরা 20,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করছি এটার আমরা মূল্য পরিশোধ করিনি, অর্থাৎ আমরা এটাকে ধারে যন্ত্রপাতিটা ক্রয় করছি। ঠিক আছে। তারপরে সংস্থাপন ব্যয় 5,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে, যন্ত্রপাতির অবচয় 10%। এখন যেহেতু এই যে সংস্থাপন ব্যয়, যে 20,000 টাকার এটা ক্রয় করছি যন্ত্রপাতি, এটার সংস্থাপন ব্যয় হচ্ছে 5,000 টাকা, এটা এবং এটা এই 5,000 টাকাটা সংস্থাপন ব্যয় এটা হচ্ছে ভুলে মজুরির মধ্যে মানে লেখা হয়েছে বা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু এটা মজুরির মধ্যে মানে অন্তর্ভুক্ত আছে, মজুরি থেকে বিয়োগ করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তো বিশদ আয় বিবরণীতে আমরা মজুরি লিখে, মজুরি আমরা ধরলাম 10,000 টাকা, আমাদের প্রশ্নে আছে, তো আমরা 10,000 টাকা থেকে এই যে সংস্থাপন ব্যয়, যন্ত্রপাতির যে সংস্থাপন ব্যয় যেটা আমাদের মজুরির মধ্যে অন্তর্ভুক্ত ছিল সেটাকে বিয়োগ করে দিতে হবে, তো আমরা বাদ দিয়ে দিব। তারপরে আমাদের পরিচালন খরচের মধ্যে আমাদের বিশদ আয় বিবরণীর পরিচালন খরচে আমাদের অবচয় বের করতে হবে। এখন যন্ত্রপাতির অবচয় লিখতে হবে। এখন আমরা ধরলাম যে আমাদের প্রশ্নে আমাদের রেওয়া মিলে যন্ত্রপাতির দেওয়া আছে হচ্ছে 1,30,000 টাকা। এখন এই যে 1,30,000 টাকা, এই 1,30,000 টাকার উপরে মানে এই যন্ত্রপাতির উপরে হচ্ছে আমাদের 10% অবচয়, অবচয় ছিল হচ্ছে 10% অবচয় ধরতে হবে, তাহলে আমাদের আসবে কত, 13,000 টাকা। এখন আমরা যে নতুন করে যে আবার 20,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করছি, এই 20,000 টাকার যন্ত্রপাতির উপরে 20,000 টাকার যন্ত্রপাতি তার সাথে আবার সংস্থাপন ব্যয় আছে 5,000 টাকা, তাহলে আমাদের 20,000 টাকার যন্ত্রপাতি তার সাথে সংস্থাপন ব্যয় 5,000 টাকা যোগ করলে আমাদের আসবে কত, 25,000 টাকা। এই 25,000 টাকার উপর আমরা আবার 10% ধরবো, তাহলে আমাদের 10% ধরলে কত আসবে, 25,000 টাকার 10% করলে আসবে হচ্ছে 2,500। এখন এই যন্ত্রপাতিটা কিন্তু আমরা এক বছর ধরে কিন্তু ব্যবহার করিনি, এই যন্ত্রপাতিটা কিন্তু আমরা 1/7/2024 ক্রয় করছি, তাহলে আমরা যদি এই 20,000 টাকার যন্ত্রপাতি 1/7/2024 ক্রয় করি, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ 2024 সালের জুলাইয়ের 1 তারিখে যদি আমরা ক্রয় করি, তাহলে আমরা কি 1 বছরের অবচয় ধরবো? এখানে কিন্তু আমরা 1 বছরের অবচয় ধরবো না, আমরা এখানেও 6 মাসের অবচয় ধরবো। তো এখানে আমরা সেজন্য এখানে লাস্টে 6 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করলে আমাদের বের হবে 6 মাসের অবচয়। এই যে 20,000 টাকার যন্ত্রপাতি যেটা, এটার 6 মাসের অবচয় বের হবে। আর অবশ্যই আমাদের সংস্থাপন ব্যয়টা কিন্তু যোগ করতে হবে, যে আমরা 20,000 টাকার যে যন্ত্রপাতি তার সাথে সংস্থাপন ব্যয় যোগ করলে 25,000, তার উপরে 10% হচ্ছে অবচয়, এবং আমাদের ধরতে হবে যে 6 মাসের অবচয়। আমাদের রেওয়া মিলে যে যন্ত্রপাতি দেওয়া আছে এটার উপরে কিন্তু আমাদের 1 বছরের অবচয় ধরতে হবে, কিন্তু আমরা নতুন করে যে যন্ত্রপাতিটা ক্রয় করছি এটার উপরে শুধুমাত্র আমাদের 6 মাসের অবচয় ধরতে হবে। তো আমরা এভাবে দুটোটা বের করার পর আমরা যোগ করব, অবচয় যোগ করার পরে আমাদের আসবে হচ্ছে কত, 14,250। এটা হচ্ছে আমাদের অবচয় মানে যন্ত্রপাতির অবচয়, যেটা আমরা পরিচালন খরচের মধ্যে লিখব। তারপর আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে হচ্ছে আমরা যন্ত্রপাতি লিখে, যন্ত্রপাতি আমাদের রেওয়া মূল্য ছিল 1,30,000, তো আমরা লিখবো 1,30,000, তার সাথে হচ্ছে আমরা চলতি বছরের ক্রয়, যে চলতি বছর আমরা 20,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করছি সেটা লিখবো, তার সাথে আমরা যোগ করবো সংস্থাপন ব্যয় 5,000, তাহলে আমাদের আসবে কত, 1,55,000। সেখান থেকে আমরা এই যে অবচয় বিয়োগ করব, ঠিক আছে, অবচয় বিয়োগ করব, অবচয় বিয়োগ চলতি এই যে আমরা অবচয় বের করছি 14,000 কত 250, সেটা বিয়োগ করব, তাহলে আমাদের আসবে হচ্ছে কত, 1,40,750 টাকা। তারপরে এই পর্যন্ত করলে কিন্তু আমাদের হয়ে যেত, কিন্তু যেহেতু এখানে আবার বলছে যে এখানে হিসাবভুক্ত হয়নি এবং মূল্য পরিশোধ করা হয়নি, এখানে কিন্তু এটাও বলছে যে মূল্য পরিশোধ করা হয়নি। যেহেতু যন্ত্রপাতি ক্রয় করছি কিন্তু মূল্য পরিশোধ করিনি, মানে ধারে আমরা হচ্ছে যন্ত্রপাতি ক্রয় করছি, তাহলে আমাদের কি আসবে, ধারে যদি আমরা ক্রয় করি তাহলে আমাদের প্রদেয় হিসাব আসবে। সেজন্য আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যখন ওই যে দায় এবং মালিকানা সত্ত্বের পাশ করব, তখন আমাদের চলতি দায়ের মধ্যে প্রদেয় হিসাব লিখে এই 20,000 টাকাটা লিখতে হবে। যেহেতু এখানে বসে মূল্য পরিশোধ করা হয়নি, যদি এটা না থাকতো তাহলে আমাদের করতে হতো না, যেহেতু এখানে বসে মূল্য পরিশোধ করা হয়নি সেজন্য আমরা এটা
করেছি। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো সমন্বয়গুলো। এখানে আমাদের আরো অনেকগুলো সমন্বয় রয়েছে, সামনের ভিডিওতে আমরা সেই সমন্বয়গুলো সমাধান করে দেখাবো।